একটা বিষয় অবজার্ভ করেছি যে আপনি মানুষের চিন্তার গঠন বা সাইকোলজিক্যাল যে ডেভেলপমেন্ট আছে এগুলো নিয়ে বেশি কথা বলতে পছন্দ করেন বা আপনার এই বিষয়ে আগ্রহটা তুলনামূলক বেশি। কারণটা কি? আপনি ঠিকই ধরেছেন। আমি অনেক সময় মানুষের চিন্তার গঠন বা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টগুলো নিয়ে কথা বলেছি। কিন্তু এই জায়গায় আমি কিভাবে আসলাম? কেন আমার আগ্রহটা এখানে বেশি? দেখেন, আ চিন্তার যে ক্ষমতা আপনার, এটা নির্ধারণ করবে আপনি কতদূর যেতে পারবেন। আ আপনি যদি পরিবার কেন্দ্রিক চিন্তা করেন, তাহলে আপনি পরিবারের বাইরে যেতে পারবেন না। কিন্তু যখন আপনি কেন্দ্রিক চিন্তা করবেন, তখন আপনি পরিবারের বাইরে সমাজ পর্যন্ত পৌঁছাতে পারবেন। যখন আপনি মাতৃভূমি কেন্দ্রিক চিন্তা করবেন, তখন আপনি দেশ পর্যন্ত পৌঁছাতে পারবেন। কিন্তু যখন আপনি মানবতা নিয়ে চিন্তা করবেন, সারা পৃথিবীতে পৌঁছাতে পারবেন আপনি, আপনার চিন্তার মাধ্যমে। কিভাবে ঘটে আপনাকে দেখি বলি। যখন আপনি আ যদি কমপ্লেক্সিটির দিক থেকে ধরি, আ বলা হয় কমপ্লেক্স প্রবলেমগুলোর সমাধান। তো আমরা বাংলাদেশে অনেক পোলাপানকেই যদি বলেন যে কমপ্লেক্স প্রবলেমের কোনো সমাধান করেছো কিনা? তো সে বলবে যে আমাদের ক্লাসে এরকম একটা কমপ্লেক্স প্রবলেম দিয়েছিল, আমরা সমাধান করেছি। না, ওটা না। ওটার সমাধান আগে থেকেই ছিল। তুমি জানো না, তুমি করেছো। তো ফ্যামিলি একটা কমপ্লেক্স আ স্ট্রাকচার। সমাজ একটা কমপ্লেক্স স্ট্রাকচার, দেশ একটা কমপ্লেক্স স্ট্রাকচার, পৃথিবীটা হচ্ছে আরও বড় কমপ্লেক্স স্ট্রাকচার। তো ফ্যামিলি থেকে শুরু করে পৃথিবী পর্যন্ত এর কমপ্লেক্সিটিটা বাড়তে থাকে। তো যত আ এগুলো হচ্ছে রিয়াল লাইফ কমপ্লেক্স সিচুয়েশন। তো তোমার যত বেশি কমপ্লেক্স ইস্যু নিয়ে আ আম চিন্তা করবা, তা তত বেশি তোমার চিন্তার যে আ পরিধি, তার বিশালতা তত বাড়তে থাকবে। কারণ হচ্ছে পরিবার কেন্দ্রিক চিন্তা নিয়ে যদি তুমি থাকো, তাহলে কি দেখবা? তোমার ওয়াইফ ঠিক আছে কিনা? বাবা-মা খাচ্ছে কিনা? তোমার খাবারটা ঠিক হচ্ছে কিনা? বাচ্চাটা অসুস্থ হচ্ছে কিনা? সময় মতো স্কুলে যাচ্ছে কিনা? এই হচ্ছে বিষয়গুলা। বা তুমি যদি চাকরি করো, তার চাকরিটা ঠিকভাবে চলছে কিনা? আর্নিংটা হচ্ছে কিনা? মাস শেষে কত টাকা পাবো? কত টাকা খাবো? এই। কিন্তু যখন তুমি পরিবারের গণ্ডির বাইরে গিয়ে সমাজকে নিয়ে চিন্তা শুরু করলা, এখানেই শুরু হয় অনেক স অনেক আ কমপ্লেক্স প্রবলেমের সমাধান। কিভাবে হয় এটা দেখো, যখন তুমি আ তোমার সমাজকে নিয়ে চিন্তাটা শুরু করলা, তখন কিন্তু তোমার ওই বাচ্চাটা অসুস্থ কিনা, আ এটা তো থাকলোই। এর বাইরেও কিছু ইস্যু আসলো। ইস্যুটা হচ্ছে, আচ্ছা, আমরা যে আ যেই রাস্তাটা দিয়ে হাঁটতেছি, যেই রাস্তাটা দিয়ে আমি আ স্কুলে যাচ্ছি, রাস্তাটা ব্যবহার করে আমি আমার কর্মস্থলে যাচ্ছি, এই রাস্তাটা কিভাবে হয়েছে? তো ধরে নিলাম যে রাস্তাটা ভেঙে গেছে। এখন রাস্তাটা ঠিক করবে। তো রাস্তাটা আসলে কিভাবে ঠিক হয়? এটা কিভাবে কাজ করে? কেউ না কেউ এসে দেখা যাচ্ছে রাস্তাটা করে দিচ্ছে। কেন করে দিচ্ছে? তো পরিবার কেন্দ্র থেকে বাইর হয়ে আপনি সমাজ কেন্দ্রে যখনই গেলেন, তখন আপনার মধ্যে প্রশ্নগুলো আরো বাড়ল। এখন আপনি যদি এইভাবে চিন্তা করেন যে, আচ্ছা, আমি যে স্কুলে যাচ্ছি, আমি কর্মস্থলে যাচ্ছি, আমি কর্মস্থল থেকে বাড়িতে যাচ্ছি, এই রাস্তাঘাটগুলো কিভাবে হচ্ছে? তখন এটা নিয়ে যখন আপনার জানার আগ্রহ বাড়বে, তখন আপনি জানতে পারবেন যে হ্যাঁ, সরকারি একটা সিস্টেম আছে যেখানে মানুষ ট্যাক্স দেয়, ট্যাক্সের টাকায় রাস্তা তৈরি হয়, স্কুল তৈরি হয়, কলেজ তৈরি হয়। হ্যাঁ? তো তখন কি হবে? তখন আপনার ট্যাক্স দেওয়ার আগ্রহটা বেড়ে যাবে। কেউ না কেউ রাস্তাটা তৈরি করার জন্য টাকা দিয়েছে, কেউ না কেউ আমার স্কুলটা তৈরি করার জন্য টাকা দিয়েছে। তো আমি কারো না কারো কাছে ঋণী।
আপনি যতক্ষণ সমাজ লেভেলে যান নাই ততক্ষণ কিন্তু আপনি পরিবার কেন্দ্রে ছিলেন। তো পরিবার কেন্দ্রে থাকার ফলে আপনার কিন্তু এক্সটার্নাল কোনো ঋণ ছিল না এতক্ষণ। কিন্তু যখনই দেখলেন বাড়ির সামনে একটা বা অফিসে যাওয়ার সময় বা স্কুলে যাওয়ার সময় একটা ভাঙা রাস্তা, তখন চিন্তা হলো যে রাস্তাটা কে ঠিক করে। তারপর চিন্তা হলো যে ও আচ্ছা এইভাবে হয়, জানতে পারলেন এইভাবে হয়। তারপর আসলেন যে ও আচ্ছা মানুষ ট্যাক্স দিয়ে এটা করেছে, এই উপকারটা আমি ভোগ করেছি, তো আমি এদের কাছে ঋণী, তো ঋণটা তো পরিশোধ করতে হবে। তাহলে কি হলো? আপনার ট্যাক্স দেওয়ার আগ্রহটা বেড়ে গেল। ট্যাক্স দেওয়ার আগ্রহ বেড়ে যাওয়ার ফলে একটা যে সামাজিক কমপ্লেক্স প্রবলেম আছে, যে একটা রাস্তা ভেঙে গেলে সহজে ঠিক করা যাচ্ছে না অর্থের অভাবে, কারণ যার এই চিন্তাটা কখনো আসে নাই, তার মধ্যে কিন্তু ট্যাক্স দেওয়ার যে একটা প্রবণতা সেটা তৈরি হবে না সহজে, বরঞ্চ ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রবণতা তৈরি হবে, কারণ সে ওইভাবে চিন্তাটাই করতেছে না। তো চিন্তার যদি স্ট্রাকচারটা ঠিক না থাকে এবং আপনি যদি পরিবার কেন্দ্র থেকে সমাজ কেন্দ্রে যাইতে না পারেন, তাহলে কিন্তু আপনার কখনোই ট্যাক্স দেওয়ার ইচ্ছে করবে না। আর যখনই বাইরে যাবেন তখনই আপনার ট্যাক্স ফাঁকি দেওয়ার ইচ্ছে করবে না, কারণ এই রাস্তাটা যখন হবে তখন আমাদের দেশের হবে, এই চিন্তা যখন হবে। এতদিন যে এই রাস্তাটা ব্যবহার করেছি কারো না কারো টাকায় ব্যবহার করেছি, এই চিন্তা যখন হবে। আমি যে স্কুলটাতে গিয়েছিলাম সেই স্কুলটাতে কারো না কারো ট্যাক্সের টাকায় হয়েছে, কারো না কারো অনুদানের টাকায় হয়েছে, এই চিন্তাটা যখন আসবে তখন আপনার এই ঋণগুলো পরিশোধ করার ইচ্ছা জাগবে। কেউ করে গেছে, আমি করব না কেন? রাইট? তো আপনি দেখবেন এই কমপ্লেক্স চিন্তাগুলো থেকে আরও কমপ্লেক্স সলিউশন আসে। তো গ্রামে দেখবেন যে একটা আহ, আহ, ভালো ট্রেনিং ইনস্টিটিউট নাই। পোলাপানের যদি বর্তমান যে বাংলাদেশের সমাজটা আছে সেখানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা অনেক হাই, অর্থাৎ ওয়ার্কিং এজের যে মানুষ, জনগণ, এটা অনেক বেশি। তো এটাকে ব্যবহার করতে না পারলে 50 সাল পর্যন্ত এটা হয়তো বাংলাদেশে থাকবে। এইটাকে যদি আমরা এখন দক্ষ করতে না পারি, তাহলে ভবিষ্যতে আমাদের এই যে ডিভিডেন্ডটা, এটার কোনো সুযোগ ভোগ করতে পারবো না, এটা নষ্ট হয়ে যাবে। তো এই ডিভিডেন্ডটাকে যদি আপনি ব্যবহার করতে চান, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটাকে, এর সুযোগটা যদি নিতে চান, তাহলে কি করতে হবে? দক্ষ জনগণ গড়ে তুলতে হবে। তো আপনার মাথায় যদি আসে যে হ্যাঁ দক্ষ জনগণ লাগবে, তাহলে তো আপনি আপনার সন্তানকে অটো পাসের জন্য আন্দোলন করতে দিবেন না, তাকে বলবেন শেখো। রাইট? আবার যখন দেখবেন যে আচ্ছা দক্ষ জনগণ গড়ে তুলব, কিন্তু দক্ষ জনগণ গড়ে তোলার কোনো সিস্টেম নাই, ওইটা হচ্ছে কমপ্লেক্স প্রবলেম। যে সমাজের একটা কমপ্লেক্স প্রবলেমটা হচ্ছে যে হ্যাঁ আমাদের এই জনগোষ্ঠীকে দক্ষ করে তুলতে হবে, কিন্তু এর কোনো সুযোগ সুবিধা নাই। এটা কিভাবে তৈরি করা যায়? তখন আপনি করলেন কি? চিন্তা করলেন, ও আচ্ছা ট্রেনিং ইনস্টিটিউট হতে পারে, ইউনিভার্সিটি হতে পারে, কলেজ হতে পারে, এগুলো চিন্তা করলেন, করে তারপর আগালেন, তারপর একটা ট্রেনিং ইনস্টিটিউট দিলেন। এই ট্রেনিং ইনস্টিটিউট, এই ইউনিভার্সিটি, এটাই হচ্ছে সমাজের সেই বাস্তব কমপ্লেক্স প্রবলেমের সলিউশন। এখানে বাচ্চারা আসলো, উচ্চশিক্ষা নিল বা ট্রেনিং নিল, নেওয়ার মাধ্যমে তাদের নিজেদেরকে দক্ষ করার মাধ্যমে ওই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা, এটা আমরা এখন সুযোগটা ভোগ করতে পারব। তো আপনি যদি পরিবার কেন্দ্রিক চিন্তা করতেন তাহলে কিন্তু এই জায়গায় যেতে পারতেন না। এটা আসলো কখন? যখন আপনি সমাজ কেন্দ্রিক চিন্তা করলেন, মানুষকে নিয়ে চিন্তা করলেন, রাস্তাঘাট নিয়ে চিন্তা করলেন, তখন আসলো। আবার দেখেন, যখন আপনি এটা তো গেল দেশ বা সমাজ, যখন আপনি পৃথিবী নিয়ে চিন্তা করবেন তখন আপনার চিন্তায় হয়তো সমুদ্রও আসতে পারে। সমুদ্রের উচ্চতা কোন কোন দেশকে প্রভাবিত করতে পারে, রাইট? আবার আপনার চিন্তায় আসবে যে কোন সেবাটা সারা বিশ্বে পৌঁছে যাচ্ছে। কিছু কিছু সমস্যা আছে কিন্তু একটা সমাজের মধ্যে সীমাবদ্ধ, কিছু কিছু সমস্যা আছে পরিবারের মধ্যে সীমাবদ্ধ। তো
বিস্তৃত, কিছু কিছু সমস্যা আছে যেটা সারা বিশ্ব জুড়ে বিস্তৃত। তো সারা বিশ্ব জুড়ে যে বিস্তৃত, এই সমস্যাটা সমাধান করতে হলে আপনার বিশ্ব নিয়ে চিন্তা করতে হবে। যেমন সমুদ্রের যে ওয়াটার লেভেল, পানির লেভেল, এটা যদি বেড়ে যায়, কয় ফিট বাড়লে বাংলাদেশের কত শতাংশ ডুবে যাবে? তো এটা হচ্ছে তো আপনার বৈশ্বিক চিন্তা। আবার দেখেন, আপনি যখন আপনার চারপাশকে নিয়ে চিন্তা করতে শিখবেন, তখন কি দাঁড়াচ্ছে, আচ্ছা বাড়িতে যাচ্ছি, গাড়িতে করে যাচ্ছি, যাওয়ার সময় দেখতেছি রাস্তার দুই পাশে অনেকগুলো বড় বড় সাইনবোর্ড। হয়তো একটা সাইনবোর্ড আছে শুধু একটা ক্রিম যেটা মানুষ মুখে ব্যবহার করে, রাইট, দেওয়ার জন্য ব্যবহার করে। এই ক্রিমটা হয়তো কেউ না কেউ তৈরি করেছে, সারা বিশ্বে ব্যবহার হচ্ছে, ঠিক আছে? সারা বিশ্বে ব্যবহার হওয়ার ফলে একটা ব্যবসা হয়েছে, মানুষের উপকার হয়েছে, হয়তো সানস্ক্রিন এই ধরনের জাতীয় ইয়ে হলে। কিন্তু তখন আমার চিন্তা আসলো, আচ্ছা এইটা এত বড় একটা সাইনবোর্ড, এটা কে দিল, কেন দিল, সে কি পাচ্ছে এখান থেকে? তখন কি হলো, আমি ব্যবসা সম্পর্কে আমার একটা চিন্তা জাগ্রত হলো মনের মধ্যে, ঠিক আছে? এখন ব্যবসাগুলো কি হয় দেখো, ব্যবসাগুলো কিন্তু কর্মসংস্থান তৈরি করে। এখন তুমি যদি পরিবার কেন্দ্রে থাকতা, তাহলে কিন্তু তুমি ওই যে কর্মসংস্থান, কারো জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারতা না। তুমি বরং আরেকজনের কর্মসংস্থানের সুযোগ নষ্ট করে হলেও নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতা। তো এই যে চিন্তার পরিধিটা যতক্ষণ ওই লেভেলে যাবে না, ততক্ষণ কিন্তু সমাজের যে কতগুলো বেনিফিট আছে, এগুলো আমরা সৃষ্টি করতে পারবো না। ইমিডিয়েট বেনিফিটটা হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। তো এটা অবশ্য এন্টারপ্রেনিউরশিপের একটা অংশ, যাই হোক, কিন্তু ওই চিন্তাটা আসতে হবে, চিন্তাটা আসতে হবে। কেউ যদি বলে যে আমি একটা ব্যবসা করে বড় লোক হয়ে যাব, ওই চিন্তাটা কিন্তু অবান্তর, ওই চিন্তা কখনো প্রস্ফুটিত হয় না, মানে ওই চিন্তা কখনো বাস্তবায়িত হয় না। চিন্তাটা থাকতে হবে কোনো একটা সমস্যার সমাধান করতে হবে। এখন কোনো সমস্যার সমাধান যদি আপনি করতে চান কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস দিয়ে, তাহলে সমাজে কি কি সমস্যাগুলো হচ্ছে সেগুলো নিয়ে স্টাডি করতে হবে। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের ওদিক বলে কুলা, ঝাড়ার জন্য, হ্যাঁ। তো গ্রামে গেলে দেখতাম কুলা বাঁশের ছাঁচড়া দিয়ে তৈরি করা হতো। এবার গিয়ে দেখি প্লাস্টিকের কুলা। তো যারা এই প্রোডাক্টটা তৈরি করেছে, একটা সলিউশন কিন্তু তারা দিয়েছে। তো আপনি চিন্তা করে দেখেন, যে এই প্রোডাক্টটা নিয়ে এসেছে সে কিন্তু খেয়াল করেছে যে মানুষের এইটা হয়, এটা এতদিন টেকে, এই সমস্যা হয়। তো তার একটা সমাধান প্রোডাক্ট বাইর করে দিয়েছে। প্রোডাক্টটা বাইর করে দেওয়ার ফলে কি হয়েছে, কর্মসংস্থান হয়েছে, কতগুলো লোক কাজ করে খাচ্ছে সেখানে। তো এই বেনিফিটটা আমরা পাইতাম না যদি সে ঘরের ভিতর থেকে পরিবার কেন্দ্রিক চিন্তা করত। আপনি আজকে সারা বিশ্বে কম্পিউটারে মাইক্রোসফট ব্যবহার করা হয়, উইন্ডোজ ব্যবহার করা হয়, তারপর আপনার মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহার করা হয়, অফিস ব্যবহার করা হয়। আচ্ছা, এটা কিন্তু এসেছে আমাদের অনেক সমস্যার সমাধান করে দিয়েছে, রাইট? এটা নিয়ে এখন মনে হয় লাখ লাখ পোলাপান পিএইচডি করে এই ইস্যুগুলো নিয়ে। তো এই যে প্রোডাক্টটা সে আনলো মানুষের জন্য, একটা কম্বাইনেশন অফ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এই প্রোডাক্টটা আনার মাধ্যমে কি শুধু আমরাই উপকৃত হয়েছি? যে এনেছে তার কি হয়েছে? সে তো পৃথিবীর শ্রেষ্ঠ ধনীর তালিকায় ছিল, শ্রেষ্ঠ ধনীদের তালিকায় সে এখনো আছে, এখনো। তো আপনি যদি শ্রেষ্ঠ ধনী হতে চান, তাহলে এরকম সমাজের কোনো সমস্যা সমাধান করতে হবে। যদি আপনি সমাজের সমস্যা নিয়ে চিন্তা না করেন, তাহলে আপনি প্রথম ধনীর সারিতেও যেতে পারবেন না, মানুষের উপকারেও লাগতে পারবেন না। এটা কিন্তু একটা উইন উইন সিচুয়েশান। আপনি নিজে কিছু গেইন করতেছেন, মানুষকে হেল্প করতেছেন। এখন মাইক্রোসফটে আপনি ধরেন যে 50,000 লোক কাজ করে, বা এটার ফলে সারা বিশ্বে প্রোগ্রামার থেকে শুরু করে টাইপরাইটার থেকে শুরু করে যারা নিয়োজিত আছে হয়তো কয়েক মিলিয়ন লোক হবে, রাইট, সারা বিশ্বে। তো এই কর্মসংস্থানটা কিভাবে আসলো? সামান্য একটা সমস্যার সমাধান। আপনি টাইপরাইটারে টাইপ করলে আপনি ডিলিট করতে পারতেন না ফ্লুইড দিয়ে, রাইট?
সেটাও কিন্তু আসতে হয়েছে। এর আগে তো কলাপাতা ছিল, তারপর কলম ছিল, তারপর ওটা আসলো। তো এই যে সার্ভিসগুলোর যে উন্নয়ন, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, এটা নিয়ে যদি আপনি চিন্তা না করেন, তাহলে আপনি কারোর জন্য কোনো সেবাও তৈরি করতে পারবেন না, আপনি নিজেকেও উপরে নিয়ে যেতে পারবেন না। আবার দেখেন, এর বড় উপাদানটা হচ্ছে কিন্তু মানুষ। আপনার সবচেয়ে বেশি সম্পর্ক রাখতে হচ্ছে মানুষের সাথে। কারণ আপনি যে প্রোডাক্টটাই আনেন না কেন, যে সার্ভিসটাই আনেন না কেন, এইটা মানুষ ছাড়া হবে না। তো এতক্ষণ যা কিছু আমি বললাম, আপনি খেয়াল করে দেখেন, এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা চিন্তার ফল। এই চিন্তাটা কিভাবে আসবে মানুষের জন্য? এটা অনেক সময় পরিবার থেকে আসে, অনেক সময় কর্মস্থল থেকেও আসে, কিন্তু সবচেয়ে বেশি আসে পড়ালেখার মাধ্যমে। পড়ালেখার মাধ্যমে যখন থিওরিটিক্যাল পার্টটা আসে, তখন অনেক প্র্যাকটিক্যাল পার্ট সহজ হয়ে যায়। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা পড়ালেখা থেকে কত দূরে বা কত কাছে, এবং কোন ধরনের পড়ালেখা করতেছি। এখন আপনি যদি বিল গেটসের সাথে দেখা করতে চান, দেখা করতে পারবেন? সম্ভব না। কিন্তু ভেরি ইজি, আপনি তার অটোবায়োগ্রাফিটা পড়েন, খুব সহজ। তার অটোবায়োগ্রাফিতে, হ্যাঁ, অটোবায়োগ্রাফিগুলার হয়তো 40% ভুল ধরলাম, বা 40% অ্যাডজাস্ট করা হয়, বা 60% অ্যাডজাস্ট করেছে, তারপরেও তো 40% অ্যাপয়েন্টমেন্ট তো তার পাইলেন, 40% মিটিং তো তার সাথে আপনার হলো। আর তার যে অভিজ্ঞতা, সেগুলো তো সেখানে পাবেন আপনি। এবং ওটা করতে গিয়ে আপনার চিন্তা বহুত প্রসারিত হবে। এই জন্য আবার স্টাডিটা খুব দরকার। তো মানুষ যদি চিন্তা নিয়ে বা মানুষের সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে, এগুলো কেন আমি অনেক সময় তুলি, আলটিমেটলি কে যেন বলেছে, সমাজকে আপনি যেভাবে দেখতে চান সেটা সমাজ না। আপনি দেখতে চাচ্ছেন যে সমাজটা এইরকম হোক, সেটা কিন্তু সমাজ না। সমাজ হচ্ছে আপনি কি, সেটাই সমাজ। কারণ আপনাকে দিয়েই বর্তমান সমাজ গঠিত। এখন এটা কেন বলে আবার দেখেন, এটা বলা হয় যে আমি কি দেখতে চাচ্ছি সেটা নির্ভর করে আমি কি করব। তা আমরা অনেক সময় অনেক বুলি আওলাই যে এইটা করা ঠিক না, ওইটা করা ঠিক না, ওইটা করা ঠিক না, কিন্তু নিজে ওই কাজটা করি। বলি যে অমুক করতেছে, আমি করলে আর কি হবে। তো আলটিমেটলি এই জায়গা থেকে যতক্ষণ বাইরে আসবেন না, আপনি যদি বলেন সমাজটা এত সুন্দর হওয়া উচিত, সমাজটা এত সুন্দর হবে না, আপনি যতক্ষণ ওই পরিমাণ সুন্দর হন নাই। তো এই চিন্তাগুলা যদি পরিবার থেকে শুরু না হয়, আমাদের আমাদের যে বিদ্যাপীঠগুলো আছে সেখানে দেওয়া না হয়, তাহলে মানুষ যে সঠিকভাবে চিন্তা করবে, এটা সহজে আসে না। আমি ডেন্টিস্টের কাছে গিয়েছিলাম, সে বলতেছে যে জাপানে এরকম হয়। অনেকে অনেক অনেক জায়গায় আপনি তাকে দিয়ে একটা ময়লা অন্য জায়গায় ফেলতে পারবেন না। তো এটা কীভাবে এসেছে? ওই এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং। সে দেখেছে তার বাবা মার বিহেভিয়ার থেকে, বাবা মা কী করেছে, তার প্রতিবেশী কী করেছে, ছোট থেকে। তো ছোট থেকে যখন একটা চিন্তা তার মধ্যে ঢুকাই দেবেন যে এইটা হচ্ছে সঠিক চিন্তা, ওই চিন্তা থেকে সহজে তাকে বাইর করতে পারবেন। তো প্রত্যেকটা জিনিস দেখেন, আপনি দেখেন পৃথিবীতে দেখেন, আমি ওইদিকে আলোচনাটা নিয়ে যাব কিনা আমি জানি না। যাই হোক, ওইদিকে না গিয়ে আমি রাজনৈতিক দিকেই যদি থাকি, কেউ মনে করতেছে এই দল ভালো, কেউ মনে করতেছে ওই দল ভালো, রাইট? এবং সেই দলটা অপরাধ করলেও সেটা ভালো। সাপোর্টার আছে কিনা? অপরাধ করতেছে, তারপরেও সাপোর্টার, লয়াল ফ্যান বেস, ঠিক আছে? এইটা হচ্ছে অপরাধ। এটা যে একটা অপরাধ, সেটা তাকে বুঝতে হবে, সেটা বোঝাতে হবে। তার চিন্তায় যদি থাকে যে এইটা করলো এটা অপরাধ, এটা এ করলে অপরাধ না, অমুক করলে অপরাধ, তাহলে তার চিন্তার প্রক্রিয়াটা, চিন্তার যে গঠনটা, ওটা বেঠিক, ওটা ঠিক না। এইটা আপনি যতক্ষণ ঠিক করতে পারবেন না, ততক্ষণ তাকে দিয়ে
সঠিক কাজটা করাতে পারবেন না। যে কারণে আমি সবসময়, কারণ এটা হয় কি, এটা বহুদিন ধরে মানুষের মধ্যে গড়ে ওঠে, আস্তে 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 গড়ে ওঠে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যায়। পরিবার, পরিবেশ, বিদ্যালয়, সব কিছুর মধ্য দিয়ে যায়। তো যখন একটা ছেলে সঠিকভাবে চিন্তা করতে শিখবে, একটা মেয়ে সঠিকভাবে চিন্তা করতে শিখবে, সে সঠিক কাজটাই করবে। এই জন্য আমাদের ফোকাসটা হওয়া উচিত চিন্তার গঠন নিয়ে, চিন্তার প্রক্রিয়া নিয়ে। চিন্তার গঠনটা যদি ঠিক হয় তাহলে কিন্তু আমরা বহুদূর এগিয়ে যেতে পারবো। আপনি যদি অনেক ইংরেজি মুভি দেখেন, খেয়াল করবেন, আর একজনের সাথে যদি মারামারি করে, তো ওর যদি ছোট বাচ্চা একটা কাছে থাকে, ওকে বলে চোখ বন্ধ করে রাখো বা তুমি অন্যদিকে দেখো। কারণটা কি? কারণটা হচ্ছে যে মারামারিটা সে এখন করবে, সেটার একটা ইম্প্যাক্ট তার মধ্যে থাকবে, সেটা সে না বুঝেই মনে করবে যে হ্যাঁ, মারামারি করাটা বৈধ। একটা অন্যায় ঠেকাতে গিয়ে মারামারি করতেছে, কিন্তু সেটাও তাকে দেখতে দিচ্ছে না। আবার কাউকে বকা দিলে বলতেছে কানে তুলে দাও। সে চাচ্ছে না যে ছোট বাচ্চাটা ওই বকাটা শুনুক। কারণ বাচ্চাদের যে ব্রেইন মাসল, এই ব্রেইন মাসলটা এত ফ্লেক্সিবল। বাচ্চাদের যখন তুমি খেয়াল করবা, বাচ্চাদের সাথে যদি থাকো, ওদের প্রত্যেকটা কাজেই তুমি অবাক হবা, আর এইটা সে কীভাবে করতেছে, এইটা সে কীভাবে শিখলো খুব ছোটোতে। তো এই জন্য বলা হয় ইভেন 10-11 বছর পর্যন্ত যদি ভালো পরিবেশে রাখতে পারো, তাদের ব্রেইন মাসলটা খুব ফ্লেক্সিবল থাকে, ওখানে তুমি অনেক কিছু দিতে পারবা। ইভেন বলা হয় যে 11 বছর না 9 বছর বয়সে তাদেরকে 10 থেকে 11টা ভাষা শেখানো সম্ভব। ব্রেন মাসল এত ফ্লেক্সিবল। আমরা অনেক সময় বর্তমান আলোচনা করলে এক্সটেনশন হতেই থাকে। আমরা অনেক সময় আলোচনা করি যে এই কারিকুলামটা ভালো না, বাচ্চাদের উপর প্রেশার যাচ্ছে, এই সেই। এই কারিকুলামগুলো কিন্তু অনেকগুলো আমরা ডেভেলপ করি নাই। আমরা যতটুকু এখানে কারেকশন করেছি ততটুকুই হয়তো ভুল করেছি। এগুলো অনেক চিন্তার ফল, এবং এই কারিকুলামগুলো ওইভাবেই তৈরি করা হয় বাচ্চাদের ব্রেন মাসলের উপর নির্ভর করে। তো যাই হোক, আমি যেটা গুরুত্ব দিতে চাই সবসময়, যে বাচ্চাদের ব্রেন মাসলটা থাকে ফ্লেক্সিবল, তাদের সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য একটা বিনাইন পরিবেশ দেওয়া দরকার, যেখানে দূষণ কম। চিন্তার দূষণগুলা কি? চিন্তার দূষণগুলা বাবা মা ঝগড়া করতেছে, হ্যাঁ এই ঝগড়াটা করা যায়, তার ব্রেইনটাকে দূষিত করলো। ওকে, আমার বাবা ঘুষ নিয়ে চাকরি দিচ্ছে, ও আচ্ছা ঘুষ নিয়ে চাকরি দেওয়া যায়, আমার ব্রেনটা দূষিত হলো। আমার বাবা অফিসে ঝামেলা করতেছে, অনেক সময় জানা যায় না, ও আচ্ছা এটা করা যায়। এইভাবে হচ্ছে কি, ব্রেইনটার যে চিন্তার প্রক্রিয়া এটা দূষিত হতে থাকে। দূষিত হতে থাকতে থাকতে তারা যে কার্যক্রমগুলো করে পরে পরবর্তী জীবনে, সেটাকে তারা অনেক সময় অপরাধ হিসাবে নিতে পারে না, নর্মাল হয়ে যায় যে হ্যাঁ এটাই নর্মাল, এটাই স্বাভাবিক। এই জন্য মানুষের সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট ছোট থেকে, এবং চিন্তার যে গঠন, এটার উপর আমাদের সবসময় গুরুত্ব আরোপ করা উচিত। কারণ এটাতে যদি আমরা ইনভেস্ট করতে পারি, এটাতে যদি আমরা গুরুত্ব আরোপ করতে পারি ঠিকভাবে, সমাজের যে অনেক সমস্যা সমাধান হবে। কারণ সঠিক চিন্তা করতে শিখবে, সঠিক চিন্তা করতে শিখলে সঠিক কাজটা করবে। ব্যবসা করতে গেলেও সঠিক করবে, ট্যাক্স দিতে হলেও সঠিক করবে, শিক্ষাক্ষেত্রেও সঠিক করবে, ট্রেনিং দিতে গেলেও সঠিকভাবে ট্রেনিংটা দিবে। কোথাও চিন্তা করবে না যে না কোনোভাবে যদি আমি টাকা উপার্জন করে উপরে যেতে পারি, এই ধরনের চিন্তা আসবেই না তাদের। অ্যান্ড অ্যাট দ্য এন্ড যেটা সর্বোচ্চ সত্য, সেটাকে সবসময় গুরুত্ব দিতে হবে। নো ম্যাটার হাউ মাচ মানি ইউ আর্ন, ইউ আর গোয়িং টু ডাই। তো যাই হোক, বর্তমান সামাজিক যে স্ট্রাকচার, এটা অনেকভাবে ইনফ্লুয়েন্স করে আমাদের চিন্তার গঠনকে। কারণ অবৈধভাবে টাকা উপার্জন করে আমাদের সামনে যখন ভালো সামাজিক স্ট্যাটাস দেখানোর চেষ্টা করে,
তখন আমাদেরকে অনেকটা ইনফ্লুয়েন্স করে যে সে তো অবৈধ টাকা দিয়ে এই জায়গায় এসেছে, এখন সে ভালো সম্মান পাচ্ছে মানুষের কাছ থেকে। জনসভা ওয়াজ মাহফিলে তাকে সভাপতি বানাচ্ছে। তো এই যে সামাজিক একটা ইনফ্লুয়েন্স থাকে, তো সর্বত্রই যেখানেই হোক না কেন, পরিবার, স্কুল, সমাজ, সর্বত্রই চিন্তার গঠনটাকে গুরুত্ব দিতে হবে। তাহলে আপনি একটা সুন্দর সমাজ পাবেন, খুবই সুন্দর সমাজ, খুবই সুন্দর দেশ, খুব সুন্দর পরিবার।